ক্ষেত্র বিশেষে খারাপ হয়েছে। তুমি বোর্ড পরীক্ষার কথা যদি চিন্তা করো, তাহলে শর্ট কোর্স হোক ফুল কোর্স হোক যাই হোক না কেন, আর বিশেষ করে যদি শর্ট কোর্সের কথাই বলি, তাহলে তুমি পরীক্ষার ইন্টার পরীক্ষার জাস্ট 2 মাস আগে পড়া শুরু করো, আমি লিখে দিচ্ছি, তুমি গ্যারান্টি দিচ্ছি তুমি A+ পাবা। তুমি ইন্টার পরীক্ষার জাস্ট 2 মাস আগে পড়বা, গ্যারান্টি দিচ্ছি তুমি A+ পাবা। কিন্তু এর সাথে আমি এটাও গ্যারান্টি দিচ্ছি তুমি কোথাও চান্স পাবা না। এবার হাততালি দাও। কথা বুঝছো? তাহলে শর্ট কোর্স পড়ে চান্স পাওয়া যাবে না, কিন্তু A+ পাওয়া যাবে। এখন দেখো সময়টা খুবই কম, বুঝতেই পারছো? 9, 10-এ একটা বিশাল সময় পাইছো, একটা গ্যাপ, হ্যাঁ 3 বছর সময় পাইছো। এখন তাহলে বোঝো যে ওই সময়টা তোমার এক্সট্রা দেওয়া হয়েছিল, এখন তোমার কাছ থেকে কিছু সময় নিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পারছো? দেখো কোনো শিক্ষাবর্ষ যেহেতু বাতিল করা হয়নি, সেহেতু এই সময় যে সময় ক্ষেপণটা হয়েছে, এখন এটা তো কাটাই উঠতে হবে। তো এরকম প্রত্যেক ব্যাচ থেকে সময় কেটে কেটে নিয়ে নেবে, নিয়ে এক সময় আবার মেকআপ করে সেই পূর্বের সমান সময় দিয়ে চলে আসবে। তো এখন তোমরা তো পরিস্থিতির শিকার, কিছু করার নাই। মানে তোমাদের আগের ব্যাচ, তোমাদের তার আগের যে ব্যাচটা 20-এর ব্যাচ, 20 ব্যাচ, 21 ব্যাচ, 22 ব্যাচ, এগুলা মোটামুটি সবগুলাই খুব ভালোভাবেই গেছে, এদের খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু তোমাদের যা করলো এটা আসলে বলার কোনো ভাষা নাই। মানে ইন্টারের মতো একটা বড় কোর্স, মানে তোমরা দেখো সেকেন্ড ইয়ার বলি না আমরা, তো সেকেন্ড ইয়ার না, সেকেন্ড হচ্ছে 5 মাস, হ্যাঁ সেকেন্ড 5 মাস, 5 মাসের মতো পাইতে পারো সময়, ঠিক আছে? তো যাই হোক সব মিলায় 13 মাস। তো এখন এখন ওটা তো পাপ, তুমি 23 ব্যাচ, এটা পাপ। তুমি বাংলাদেশের স্টুডেন্ট, এটা মহাপাপ। কি পাঠাও পাঠাও, টুল নেই, বসবে কেন? টুল দিয়ে এখানে তোমার একটা বসতে পারবা? তো যাই হোক এখন শোনো, ফিজিক্সের সিলেবাস অনেক বড়। তো 3 অধ্যায়টা আমরা পড়তেছিলাম, এই অধ্যায়টা নাই, সিলেবাসে নাই, সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। এখন মূল কথা হচ্ছে কি, 3 অধ্যায় ছাড়া নিউটনিয়ান বলবিদ্যা পড়া যাবে না। 3 অধ্যায় ছাড়া নিউটনিয়ান বলবিদ্যা হবে না। ওটা যদি তোমার ঠিকঠাকভাবে পড়তে হয়, মানে হালকার উপর ঝাপসা, ওটা ওইভাবে যদি না পড়ে একেবারে ঠিকঠাকভাবে ফিল করে যদি ওই অধ্যায়টা পড়তে হয়, তাহলে নিউটনিয়ান বলবিদ্যার এটা পড়ার জন্য আমাদের এই গতিবিদ্যা চ্যাপ্টারটা লাগবে। তো আমরা যেটা পড়তেছিলাম সেটা পড়বো, আমরা প্রজেক্টাইল মোশনটা পড়বো। তারপরে গিয়ে আমরা 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায় যেহেতু নাই, তো তারপরে লাভ দিয়ে 7 অধ্যায় চলে যাব। তো 7 অধ্যায় পুরোটা নাই, 7 অধ্যায়ের আংশিক আছে, ঠিক আছে? 7 অধ্যায়ের পুরোটা, 7 অধ্যায়ের 2টা পার্ট, যে 2টা পার্টের একটা পার্ট আছে, মানে একটা ছোট পার্ট আছে, একটা বড় পার্ট আছে। হ্যাঁ 6 আছে। তোমরা 22 সালের সিলেবাস ফলো করতেছে না? তো 22-এ 6 নাই। তোমাদের আচ্ছা আমি বলি, তোমাদের নতুন করে যে কোর্সটা, তাহলে কি লাভ হইল? তা তো ফিজিক্স তো সব আছে, তো 9 অধ্যায় বাদ দিয়ে সবই আছে, তো একটা অধ্যায় বাদ দিয়ে কি হইলো তাহলে? মানে এটা কি ফাইজলামি? 1 বছরের একটা কোর্স, এখানে আবার সেকেন্ড ইয়ার পড়াইতে হবে, সময় আছে 13 মাস, মানে ফাইজলামি লাগাইছে। এটা সপ্তাহে 6 দিন পড়াইলেও শেষ হবে না। ওটাই করতে হবে তো, তাই ছাড়া তো উপায় নেই। সপ্তাহে 3 দিন অফলাইন, 3 দিন অনলাইন। না এটা একটা ফাইজলামি না? একটা অধ্যায় 3 দিনে 4 দিনে শেষ হয়, একটা অধ্যায়। কলেজে কেমন হয় তাহলে? কলেজে হয় বলে তুমি এখানে আসো পড়তে? কলেজে যদি আসলেই শেষ হইতো তুমি এখানে পড়তে আসতা? ওইটাই তো বললাম। আচ্ছা বাদ দাও। ঈদ ভুলে যাও, ঈদ ভুলে যাও, জীবনে লাইফে আর ঈদ নাই, ভুলে যাও। এবার আসো।
পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। নিক্ষিপ্ত বস্তুর ম্যাথ। দিনের সময়কে 24 ঘন্টা সময়কে 48 ঘন্টা বানাও। 24 ঘন্টা সময়কে 48 ঘন্টা তো টেনে তো লম্বা করতে পারবে না। তার মানে 24 ঘন্টাকে 48 ঘন্টা বানানো মানে কি? তুমি 24 ঘন্টায় আগে যতটুকু পড়াশোনা করতা, এবার 24 ঘন্টায় তার দ্বিগুণ পড়াশোনা করবা, তাহলে 24 ঘন্টা 48 ঘন্টা হবে। এই কাজ করতে হবে, তাই ছাড়া কিছু নাই। আর একটা জিনিস হচ্ছে কি, সিলেবাস বুঝে বুঝে পড়ো। সিলেবাস বুঝে বুঝে পড়া মানে কি, যে কোর্স যে সাবজেক্টের সিলেবাসটা বড় সেটার উপরে বেশি সময় দাও, আর যেটা সিলেবাস কম মানে ছোট সিলেবাস সেটার উপরে কম সময় দাও। ওটাই আর কি বললাম। হ্যাঁ দেখো, এবার তোমাদের বইয়ে 35 নম্বরে একটা ম্যাথ আছে। একটি বস্তুকে, আচ্ছা আর কথা বলো না, একটি বস্তুকে 122.5 মিটার উপর থেকে, তোমরা খালি নাম্বার দাও, ম্যাথের বাংলা কথা লেখা লাগবে না, উপর থেকে এবং অপরটিকে 200 মিটার উপর থেকে ফেলা হলো। 200 মিটার উপর থেকে ফেলা হলো। প্রথম বস্তুটি যখন ভূমিতে পড়বে, যখন ভূমিতে পৌঁছাবে, তখন দ্বিতীয় বস্তুটির ভূমি থেকে উচ্চতা কত? এটা হচ্ছে কোশ্চেন। তোমাদের কোশ্চেন লেখার দরকার নেই, শুধু নাম্বার দাও আর আমি যেভাবে চিত্র আঁকতেছি এটা আঁকো। দেখো এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে 200 মিটার। একটা বস্তুকে 200 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, ঠিক একই সাথে আর একটা বস্তুকে ফেলা হয়েছে 122.5 মিটার উপর থেকে, তাহলে 200 হচ্ছে কম। তাহলে ধরো এইখান থেকে ফেলা হয়েছে, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে ধরো 122.5 মিটার, আর টোটালটা হচ্ছে 200 মিটার। এখন এই দুইটা বস্তুর মধ্যে তুমি আগে বলো তো একটু চিন্তা ভাবনা করে, কোন বস্তুটা আগে গিয়ে ভূমিতে পড়বে? দুইটাকেই কিন্তু জাস্ট ফেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করা হয়নি বেগ দিয়ে, জাস্ট ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ U0, এরও U0, এরও U0। তাহলে এই বস্তুটা আগে গিয়ে ভূমিতে পড়বে, কারণ এটা নিচ থেকে ফেলা হয়েছে আর এটা আরও উপর থেকে ফেলা হয়েছে। তাহলে যেহেতু এর উচ্চতাটা কম, এ ভূমিতে পৌঁছাবে আগে। ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে সেই সময়টা আগে আমি বের করব। বের করার পর আমার কি চাইছে, প্রশ্নটা কি করছে, যে এটা যখন ভূমিতে গিয়ে পৌঁছাবে সেই মুহূর্তে ওই বস্তুটা, দ্বিতীয় বস্তুটা, সেটা ভূমি থেকে কত উপরে আছে, কত উচ্চতায় আছে। তাহলে কি করতে হবে, প্রথমে এই বস্তুটা ভূমিতে পৌঁছাইতে কতটুকু সময় লাগবে সেই সময়টা বের করতে হবে, এবং সেই সময়ে ও কতটুকু নিচের দিকে নামছে সেটা বের করতে হবে। তারপরে ওর উচ্চতা কত ছিল সেটা থেকে ওই উচ্চতাটা বিয়োগ দিয়ে দিতে হবে, ওই দূরত্বটা, অতিক্রান্ত সরণটা বিয়োগ দিয়ে দিতে হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা করি দেখি, এই বস্তুটা যখন ভূমিতে গিয়ে পৌঁছাবে দেখি তো কত সময় লাগে, ধরলাম T সময় লাগে। তাহলে এটা প্রথম বস্তু, এটাকে বলা হয়েছে প্রথম বস্তু, এটা হচ্ছে দ্বিতীয় বস্তু। তাহলে প্রথম বস্তুর জন্য এই সমান সমান UT হাফ GT স্কোয়ার। তো বলো ইউ এর মান কত? 0, তাহলে এই পার্টটা 0। দেখো আমি কম বুঝি, কম পারি, আমি এই কারণে ডিটেলস লিখতেছি। তুমি যখন বেশি পারবা তুমি একবারে লিখতে পারবা। জি এর আগে কি? আচ্ছা, এই বস্তুটা যখন ভূমিতে গিয়ে পড়বে অতিক্রান্ত দূরত্ব কত? 122.5 মিটার, অর্থাৎ এইচ এর মানটা 122.5 মিটার। সেটা নিচে নাকি নিক্ষেপ বিন্দুর উপরে? এই যে নিক্ষেপ বিন্দু তার নিচে, বস্তুকে এখান থেকে ফেলা হয়েছে তার নিচে, তাহলে এইচটা কি? নেগেটিভ, তাহলে মাইনাস। এবার দেখো আমরা 9-10 একবারে কি করতাম, এই সমান সমান হাফ GT স্কয়ার লিখে দিতাম। তো ওটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এইচ হচ্ছে 122.5, হাফ জি মানে 4.9 T স্কোয়ার। তো তুমি এখান থেকে হিসাব নিকাশ করো, দেখবা T এর মান পাবা হচ্ছে 5 সেকেন্ড। এটা হচ্ছে T। তাহলে এটা হচ্ছে প্রথম বস্তুটা ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে সেই সময়টা আমরা বের করলাম। ভালো কথা। এবার এই সময় দেখি দ্বিতীয় বস্তুটা কতটুকু নিচের দিকে নামলো। ধরো আমি ধরে নিলাম দ্বিতীয় বস্তুটা x পরিমাণ নিচের দিকে নামলো। তাহলে দ্বিতীয় বস্তুটাকে ফেলা হয়েছে কত বেগ দিয়ে? 0 বেগ দিয়ে। তো দেখি তো দ্বিতীয় বস্তুটা কতটুকু নিচে নামলো। তাহলে দ্বিতীয় বস্তুটা কতটুকু নিচে নামলো? x পরিমাণ নিচে নামলো, x পরিমাণ। তো
তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এক্স সমান সমান ইউটি 0 হাফ জি টি স্কোয়ার। দেখো এই যে জি নিচের দিকে, এক্সটাও তো নিচের দিকে নাকি, এক্সটাও নিচের দিকে, বস্তু তো নিচের দিকেই নামবে, তাহলে এক্সের আগেও মাইনাস দিয়ে নিতে পারো, অতএব এক্স সমান সমান হাফ জি টি স্কোয়ার তুমি লিখতে পারো। আর তোমার যদি মনে হয় না ভাই আমি এক্সটা বের করে দেখতে চাই, একটু তাকাও বোর্ডে দেখো, তোমার যদি মনে হয় যে না ভাই আমি তো এক্সটা বের করবো, সময় আমাকে বলবে উপরে নাকি নিচে, তাহলে তুমি এক্সের আগে কিছু দিলা না, বলো কি আসবে, মাইনাস আসবে। তো মাইনাস এসে আমি কি বুঝবো, নিচে, তাই তো একটা বস্তুকে ফেলে দিলে সে তো নিচেই পড়বে। তাহলে তুমি যদি শুধু মানটা বের করতে চাও, এক্সের মানটা বের করতে চাও, তুমি আগে থেকে এখানে মাইনাস দিয়ে রাখলেও কোনো সমস্যা নেই, আর না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, না দিলেও মনে করো এক্স ইকুয়াল টু আসবে, এখানে হিসাব করবা হাফ জি টি স্কোয়ার 5 স্কোয়ার, ওই টি এর মানটা বসাবা, নিয়ে টি এর মানটা বসাবা। তো এখান থেকে হিসাব করে দেখবা জি এর মান হচ্ছে 9.8, মানে হাফ জি মানে 4.9 বসাবা, বসালে দেখবে এখানে আসবে 122.5 মিটার। আর আমি যদি একটা কাজ করি যে এখানে এক্স এর আগে কিছু দিলাম না, এখানে জি এর আগে মাইনাস দিলাম, তাহলে এখানে কি আসবে, সামনে কি আসবে, মাইনাস। তো তোমরা অনেকেই মাইনাস, সামনে মাইনাস দিব কি দিব না, এটা নিয়ে খুব মানে হতাশাগ্রস্ত হয়ে যাও যে কী করবো মাইনাস নিয়ে। দেখো ভয় পাওয়ার কিছু নাই, এর সামনে মাইনাসটা কি মিন করে, কি মিন করে, নিচের দিকে, তাহলে দূরত্বের মান কত, এত মাইনাস বোঝাচ্ছে নিচের দিকে। তা আমি আগে থেকে বুঝে গেলে মাইনাস দিয়ে দিলাম, তাহলে একসাথে জাস্ট মানটা চলে আসলো, এখানে আর মাইনাসের ঝামেলাটা হইলো না, দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, মানে ক্ষেত্রটা তোমার বুঝতে হবে। তাহলে এটা 122.5 মিটার। তাহলে ভূমি থেকে ওই বস্তুটার উচ্চতা কত, এই যে এই বস্তুটার উচ্চতা কত, 200 থেকে 122.5। তাহলে ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, তাহলে ভূমি থেকে উচ্চতা হচ্ছে 200 বিয়োগ 122.5, তাহলে 77.5 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা করানোর উদ্দেশ্য হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমাকে একটু ভালো করে বোঝানো। তুমি যদি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রগুলো আছে সেই সূত্রের প্রথম সূত্রটা যদি তুমি খুব ভালোভাবে মাথায় রাখতা, তাহলে এই ম্যাথটা না করে তুমি অ্যান্সার বলে দিতে পারতা যে অ্যান্সার হচ্ছে 200 মাইনাস 122.5 অর্থাৎ 77.5 মিটার। মানে প্রশ্নের মধ্যেই অ্যান্সারটা দেওয়া আছে। আমি কিভাবে বললাম দেখো, তুমি বলো পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা কি, বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, বিনা বাধায় এই কথাটা বলতে হবে, বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু, মানে আদিবেগ 0 দিয়ে ফেলে দিছি আমি, সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই বস্তুটাকেও ফেলে দেওয়া হয়েছে, ঠিক একই সাথে এই বস্তুটাকেও ফেলে দেওয়া হয়েছে, তাহলে একটা নির্দিষ্ট সময়ে এ যতটুকু দূরত্ব অতিক্রম করবে এও তো ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এ মনে করো দূরত্ব অতিক্রম করলে 122.5 মিটার, এই দূরত্বটা অতিক্রম করতে তার যে সময় লাগে সেই সময় ওই বস্তুটা তো নিচের দিকে 122.5 মিটারই নামবে। তাহলে 200 থেকে 122.5 বাদ দিয়ে দিলেই তো অ্যান্সার। কথা বুঝছো? বা এইভাবে আমি বলতে পারি, ধরো এই যে দুইটা কলম, নীল কলম আর লাল কলম, নীল কলমটা হচ্ছে 200 মিটার উপর থেকে, লাল কলমটা হচ্ছে 122.5 মিটার উপর থেকে। বলো তো এই দুইটাকে যদি আমি একই সাথে ফেলে দিই, কোনটার উপর বেশি ত্বরণ কাজ করবে, কোনটার উপর, লালটার উপর না নীলটার উপর? কোনোটার উপর বেশি বা কোনোটার উপর কম ত্বরণ কাজ করবে না, দুটার উপরই একই ত্বরণ কাজ করবে, জি একই হবে, এর জন্য জি, এর জন্য জি। তাহলে এর বেগ বৃদ্ধির হারও যা, এর বেগ বৃদ্ধির হারও তাই। তাহলে দেখো তো এদের মধ্যকার যে একই সাথে ফেলে দিলে এদের মধ্যকার দূরত্ব সবসময় কনস্ট্যান্ট রেখে তারা নিচের দিকে নামবে না, মধ্যকার দূরত্ব কনস্ট্যান্ট রেখে তারা নিচের দিকে নামবে। তাহলে লালটা যখনই ভূমি টাচ করবে সেই মুহূর্তে যে দূরত্বটা, এটার যে ভূমি থেকে যে দূরত্বটা, সেটা একেবারে প্রথমে যে দূরত্বটা ছিল সেই দূরত্বেরই সমান। তাহলে প্রথমে দূরত্ব কত ছিল, দুইটা বস্তু ফেলার আগে দূরত্বটা কত ছিল, 200 বিয়োগ 122.5। তাহলে এভাবে ছেড়ে দাও ভূমিতে পড়বে, তখনও যখন এইটা ভূমিতে গিয়ে পড়বে তখন এইটা ভূমি থেকে ওই একই দূরত্ব উচ্চতায় থাকবে, প্রথমে যে দূরত্ব উচ্চতায় ছিল। ক্লিয়ার? ফিল করা গেছে? তাহলে এটা হচ্ছে এই যে প্রথম সূত্রটা বোঝানোর জন্য দেওয়া ম্যাথ। তো এগুলো এমসিকিউতে আসবে, রিটেনে তো এগুলো কখনোই আসবে না। আর এই অধ্যায় থেকে রিটেনে যদি আসে তাহলে সেটা হচ্ছে প্লাস, এখন রিটেনও আর আসবে না। হ্যাঁ, এবার দেখো 37 নম্বর ম্যাথ, তোমাদের বাংলা কথা লেখা লাগবে না, তোমরা দেখো বইতে সবই লেখা আছে। একটি বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো, উপরে নিক্ষেপ। ঠিক একই সাথে অপর একটি বস্তুকে 200 মিটার উপর থেকে ফেলা হলো, জাস্ট ফেলা হলো, নিক্ষেপ না,
উপর থেকে ফেলা হলো। প্রশ্ন হচ্ছে তারা কখন ও কত উচ্চতায় পরস্পরের সাথে মিট করবে আর কি, কত উচ্চতায় মিলিত হবে। তো এটা আমাদের প্রশ্ন করছে। দেখি চিত্র আঁকি। ধরো এটা হচ্ছে 200 মিটার উচ্চতার কোনো ভবন। এই 200 মিটার উচ্চতার ভবন থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, আদিবেগ 0 দিয়ে ফেলে দেওয়া হয়েছে। ঠিক একই সাথে এটাকে যখনই ফেলা হয়েছে ঠিক সেই মুহূর্তে আর একটা বস্তুকে ভবনের নিচ থেকে পাদদেশ থেকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। দেখো উপরেরটাকে যেটাকে আমি ফেলে দিব সেটাকে 0 দিয়ে ফেলে দেওয়া যায়, 0 বেগ দিয়ে ফেলে দেওয়া যায়, কিন্তু যেটাকে নিক্ষেপ করব সেটাকে কি 0 দিয়ে নিক্ষেপ করা যায়? তাহলে অবশ্যই নিক্ষেপ বেগ আছে এবং সেই বেগের মানটা আমাদের বলে দিয়েছে 50 মিটার পার সেকেন্ড। এখন তারা কখনো কত উচ্চতায়, কত সময় পার এবং কত উচ্চতায় গিয়ে মিলিত হবে। তো এইটা দেখো আস্তে 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 নিচের দিকে নামতেছে আর এইটা আস্তে 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 উপরের দিকে উঠতেছে। তাহলে এই বস্তুটা এইখানে এসে পৌঁছাইলো আর এই বস্তুটা ধরো এইখানে এসে পৌঁছাইলো। তো এই পয়েন্টে এই যে দুইজনের সাথে দেখা করলো, তাহলে এই পয়েন্টের এই উচ্চতাটা, ভূমি থেকে উচ্চতাটা আমাদের বের করতে বলছে এবং কত সময় পর ঘটনাটা সেটা বের করতে বলছে। যেহেতু দুইটাকে একই সাথে, এটাকেও যখন ফেলা হয়েছে এটাকেও ঠিক সেই মুহূর্তে নিক্ষেপ করা হয়েছে, তাহলে এটার জন্য এখানে পৌঁছাইতে সময় যদি টি হয়, এটার জন্য এখানেও পৌঁছাইতে সময় টি হবে। তাহলে এটা হচ্ছে টি সময়, ধরে নিলাম যে টি সময়। তাহলে এখন আসো, ধরো এই বস্তুটার ক্ষেত্রে অতিক্রান্ত উচ্চতাটা আমি ধরলাম বা দূরত্ব ধরলাম x। তাহলে বলো তো এর ক্ষেত্রে কি হবে? 200 মাইনাস x। এইটুকু যদি বোঝা যায় তাহলে ম্যাথ হয়ে গেছে। তাহলে পড়ন্ত বস্তুর জন্য একটা সূত্র আমি লিখবো, নিক্ষিপ্ত বস্তুর জন্য একটা সূত্র লিখবো, হয়ে যাবে। ঠিক আছে, পড়ন্ত বস্তুর জন্য আর নিক্ষিপ্ত বস্তুর জন্য দুইটা সূত্র লিখবো, হয়ে যাবে। এটা হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তু আর এটা পড়ন্ত বস্তু, ফেলা হয়েছে এটা। তাহলে পড়ন্ত বস্তুর জন্য বলো অতিক্রান্ত সরণ কত? x, আগে x সমান সমান ut মানে 0। দেখো বড় হয়ে গেছে এখন, একবারে লিখে দিবা ut 0 হাফ জি টি স্কোয়ার, জি এর আগে মাইনাস x এর আগে মাইনাস, তাহলে x ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, শেষ। এখন এখান থেকে তো x এর মান বের হইল না, বের হবে মতো না। এখানে দেখো এই যে সমীকরণ আননোন কোয়ান্টিটি দুইটা, তো তোমার অবশ্যই ইকুয়েশন লাগবে দুইটা। একটা ইকুয়েশনে আননোন কোয়ান্টিটি দুইটা থাকলে মান বের করা যায়? তাহলে দেখি আর কোনো ইকুয়েশন পাওয়া যায় কিনা, যাবে। এটা তো পড়ন্ত বস্তুর জন্য। নিক্ষিপ্ত বস্তুর জন্য বলো তো কি লিখতে পারি? নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠছে? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 200 মাইনাস এক্স। তাহলে 200 মাইনাস এক্স এইটা সমান সমান, এইবার কিন্তু ইউ আর 0 না, ইউ কিন্তু 50, ইউটি হাফ জিটি স্কোয়ার। বলো জি এর আগে, ইউ এর আগে দেখো একটু দেখে বলো, ইউ এর আগে প্লাস আর 200 মাইনাস এক্স এর আগে প্লাস, এটা উপরের দিকে, এই যে দেখো এই যে উচ্চতাটা উপরের দিকে, তাহলে এটা প্লাস। তাহলে 200 মাইনাস এক্স, দেখো এবার তাকাও, লিখবা না, প্লাস ইউ এর মান কত? 50, তাহলে বসায় দাও মানটা, মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার মানে এক্স, ঠিক আছে। তাহলে এই যে হাফ জিটি স্কোয়ার এর জায়গায় আমি এক্স লিখতে পারি। এবার দেখো এক্স আর এক্স কাটাকাটি, এই দুইটা কাটাকাটি বাদ। তাহলে বাদ দিলে কি থাকলো? বাদ দিলে থাকলো হচ্ছে টি সমান সমান 200 ডিভাইডেড বাই হচ্ছে 50। তাহলে এখান থেকে কত সেকেন্ড? 4 সেকেন্ড। এবার এই যে 4 সেকেন্ড পর বস্তু দুইটা পরস্পরের সাথে দেখা করবে। এখন কত উচ্চতায় সেটা কিভাবে বের করব? দেখি বল, তুই বল, কত উচ্চতায় কিভাবে বের করব? কত উচ্চতায়? 200 মিটার। টি এর মানটা এখানে নিয়ে বসাবো, বসাইলে এক্স এর মানটা পাবো। তো এক্স তো এইটা, তাহলে ভূমি থেকে উচ্চতা হচ্ছে 200 মাইনাস এক্স, পারা যাবে? এটা কি আমার করে দেওয়া লাগবে? ঠিক আছে, তাহলে অ্যান্সার এখানে রেখে দিলাম। চলো হয়েছে। এই ম্যাথটা যদি আমার কেউ করতে দিত আমি করতাম না, আমি না করে বের করে ফেলতাম সময়, ঠিক আছে।
আর কিভাবে সময়টা বের করা যাইতো বলো? 200/50। ম্যাথের লাস্ট লাইন হচ্ছে শর্টকাট, আর এটা এই অধ্যায়ের জন্য খুবই জনপ্রিয় একটা এমসিকিউ। একটা বস্তুকে জাস্ট ফেলে দেওয়া হলো, আর একটা বস্তুকে একই সাথে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তারা কখন ও কত উচ্চতায় মিলিত হবে, তো কখন এটা বের করা যাবে, কখন এই সময়টা এমসিকিউতে বেশি চাই। তাহলে সময়টা টি সময়, এটা হচ্ছে উচ্চতা ডিভাইডেড বাই হচ্ছে নিক্ষেপ বেগ, নিক্ষেপ বেগ। এবার তুমি মিলাও দেখো, মানে শর্টকাট আমি কোত্থেকে পাইলাম, আর ম্যাথের লাস্ট লাইনটাই এনে শর্টকাট বানাই ফেলছি। দেখো যে ম্যাথের লাস্ট লাইন 200/50, কত উচ্চতা থেকে ফেলা হয়েছে আর কত বেগে নিক্ষেপ করা হয়েছে, এই মান দুইটা জানা থাকলে আমি খুব সহজে এখান থেকে সময় কতক্ষণ পর দ্বারা মিলিত হবে সেই সময়টা বের করে ফেলতে পারবো। এবার এই ম্যাথটা একটু এভাবে চিন্তা করবা, আমি এই বস্তুটাকে জাস্ট ফেলে দিই নাই, ঠিক আছে, এই বস্তুটাকে নিচের দিকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করছি, একটা বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে। ধরো এই বস্তুটাকে বেগ দিয়ে নিক্ষেপ করা হয়েছে 20 মিটার/সেকেন্ড, মানে আমি নতুন একটা ম্যাথ করছি, সবাই তো এটা তুলছো। এইবার যদি ওইটাকে আমি 20 মিটার/সেকেন্ড বেগ দিয়ে নিচের দিকে নিক্ষেপ করি, আর এটাকে 50 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করছি, এইবার তারা কখন মিলিত হবে, কত উচ্চতায় মিলিত হবে, এইবার আমি কি করতাম বলো তো? আচ্ছা আগে দেখি তো ইকুয়েশনে কি চেঞ্জ হইতো। একই কথা আমি লিখতাম x সমান এই x দূরত্ব অতিক্রম করার পরে, আর এটা 200 - x দূরত্ব অতিক্রম করার পরে এইখানে t সময় পর মিলিত হয়েছে, এটা আমি লিখে নিতাম, ঠিক আছে। শুধু এর বেগটা থাকতো আর কি, কোন দিকে, নিচের দিকে, কত সেটা 20 মিটার/সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা x = ½ gt² হইতো না, তখন এই ক্ষেত্রে সূত্রটা হইতো x = এই যে ut এখানে থাকতো, তো তখন u এর আগে কি হইতো মাইনাস, তাহলে এখানে x = 20t + ½ gt², এরকম হইতো যে x = এইটা হইতো, ঠিক আছে। আচ্ছা এই 20কে আমরা দেখো, এই 20কে আমরা u1 বললাম, আর এইখানে এই যে u আছে অর্থাৎ 50, এটাকে আমি বললাম u1, কেউ লিখো না আগে, এটাকে বললাম u2। তাহলে এখানে হইতো u1 আর এখানে থাকতো u2। এবার কি চেঞ্জ করতাম বলো, কি চেঞ্জ হইতো? 200 - x, এই যে 200 - x সমান এইটা, এবার x সমান এইটা না, ওইখানে নিয়ে বসাই দাও। তাহলে বসাই দিলে দেখো 200, মানে আগে যা করছে এখনো তাই করতেছে, -x u1t -½ gt² u2t -½ gt², এইটা আর এইটা কাটাকাটি। তাহলে এবার এই u1 কে ওই পাশে পাঠাই দাও, তাহলে u2 এর সাথে যে যোগ হয়ে যাবে, তাহলে 200 u1 + u2 ইন্টু হচ্ছে t, এই যে 200 এটাকে আমি বললাম h ধরো, তাহলে t = h ডিভাইডেড বাই u1 + u2 হইতো। এবার এটা যে হইতো, এটা না আমি এই সূত্রটা লেখার পরই আমি বুঝে গেছিলাম, ঠিক আছে। এটা যে হইতো এটা আমি করে দেখালাম তোমারে, কিন্তু এটা যে হইতো এটা আমি এই সূত্রটা লেখার পরই বুঝে গেছিলাম যে হ্যাঁ এটাই তো হইতো। এইবার দেখো কেন বলি যে এক অধ্যায়ের সাথে আরেক অধ্যায়ের একটা লিঙ্ক আপ আছে। এখানে যখন আমরা করছিলাম এই সূত্রটা যখন আমরা লিখছিলাম, তখন আমরা কি বুঝে লিখলাম যে ম্যাথের লাস্ট লাইনটা সে শর্টকাট বানাইলাম, যে একটা বস্তুকে এই উচ্চতা থেকে ফেলা হইলো, এটাকে জাস্ট ফেলা হইলো, তার মানে এর বেগ কত 0, আর এটাকে নিক্ষেপ করা হয়েছে, উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমি তখন লিখছি সময় t = হচ্ছে h ডিভাইডেড বাই হচ্ছে এই যে বেগ, নিক্ষেপ বেগ u, তাই না? তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, দেখো এটাকে কোন দিকে কত বেগে u, আর এটাকে নিচের দিকে কত বেগে 0। তাহলে আমরা মুখোমুখি যদি দুইটা গাড়ি আসে, একটার সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগের হিসাব করি, মনে আছে? এই যে এই একটা গাড়ি যাচ্ছে এইদিকে 10 মিটার/সেকেন্ড বেগে, এই একটা গাড়ি এইদিকে আসতেছে ধরো 5 মিটার/সেকেন্ড বেগে। তা আমি যদি বলি এই গাড়ির সাপেক্ষে ওই গাড়ির বেগ কত, ভেক্টরে করাইছিলাম 15, কি করলা যোগ করলে না, মুখোমুখি হলে যোগ, মুখোমুখি হলে যোগ, ঠিক আছে। তাহলে এইবার দেখো এটা উপরের দিকে এটা নিচের দিকে, মুখোমুখি না, তাহলে যোগ, আসলে এখানে u না, u + 0, এটা u না, আসলে u + 0, মানে এখানে শুধু একা এই উঠতেছে উপরের দিকে, মানে বেগ নিয়ে এই যাচ্ছে, এরই বেগ আছে কিন্তু ওর বেগ নেই, ও জি ত্বরণে পড়তেছে আর কি। কিন্তু এবার ওকে যখন নিচের দিকে নিক্ষেপ করবা, এই যে এটার বেগ কত বলছি u1 আর এটার বেগ কত বলছি u2, তাহলে এবার এও যাচ্ছে ও আসতেছে, তাহলে এবার এর সাপেক্ষে ওর বেগ কত, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত u1 + u2, তাহলে এবার পরস্পরের কাছাকাছি, মানে h দূরত্ব অতিক্রম করতেছে, এবার কত বেগ নিয়ে, আগে h দূরত্ব অতিক্রম হচ্ছে u বেগ নিয়ে, ব্যাপারটা এরকম। এবার তাহলে h দূরত্ব অতিক্রম কত বেগ নিয়ে,
u1 প্লাস u2 বেগ নিয়ে, তাহলে এখানে u1 হবে, ইউ হবে না, শুধু u1 প্লাস u2 হবে, এবং দেখো তাই হয়েছে। কথা বুঝছো? তাহলে যদি এমন হয় যে শুধু একটা বস্তুর বেগ আছে, তাহলে সেই একটা বস্তুর বেগ মানে নিক্ষিপ্ত বস্তুটার বেগ, আর যদি নিচেরটাকে নিক্ষেপ করছি উপরটাকেও নিক্ষেপ করছি, তাহলে সেই ক্ষেত্রে নিচে হবে u1 প্লাস u2, যোগ করে বসাই দিব, হয়ে গেল, শেষ। আর তুমি যদি করে দেখতে চাও, ওকে আমি করে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওটাকে তাহলে কি হইতো, বিপরীত দিক আছে, তাহলে কি হইতো, এই তো, তো বুঝতে হবে, তাই না? ওটাকে যদি আমি বিপরীত দিকে নিক্ষেপ করতাম, এই যে ও বলতেছে যে ভাই আপনি এটাকে উপরের দিকে নিক্ষেপ করলেন, এইটাকে উপরের দিকে নিক্ষেপ করলেন, তাহলে তখন কি হইতো, এইচ তখন একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ বিয়োগ হয়ে যেত, তার তখন পার্থক্য বসাইতো, কারণ মুখোমুখি হলে যোগ, আর যদি একই দিকে হয় মানে মুখোমুখি যদি হয় তাহলে যোগ, আর যদি একই দিকে যায় তাহলে বিয়োগ, তাই কিনা? আপেক্ষিক বেগে এই কাজটা করছিলাম। এখন এটা হবে কিনা তুমি বাসায় করে দেখো, অবশ্যই হবে। ক্লিয়ার? তাহলে আমি আর করে দেখালাম না ওটা। টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। দেখো তো এই সূত্রটা আমরা চিনি কিনা, মনে পড়ে কিনা? STH সমান সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1, এই যে। তো এই সূত্রের প্রমাণ আমি আর এখন দেখাবো না, এই সূত্রের প্রমাণ অলরেডি একবার দেখানো হয়েছে। প্রথম অধ্যায়ে যখন মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই বাছাই করি, এই সমীকরণটাকে দেখে মনে হয় যেন মাত্রা সমীকরণের সাহায্যে যাচাই বাছাই হয় না, কিন্তু আমরা করে দেখাইছি। তো তখন আমি প্রমাণ করছিলাম যে সূত্রটা আসলে কিভাবে আসে। আর এখানে এই যে টি এর পরিচয়, এই টি এর পরিচয় হচ্ছে কততম সেকেন্ড। যদি আমি বলি পঞ্চম সেকেন্ড, তাহলে এখানে টি এর মান 5। বলো তো এই যে দূরত্বটা, এটা কয় সেকেন্ডের দূরত্ব? 1 সেকেন্ডের। 1 সেকেন্ড। কততম সেই তম এখানে বসাবা, কিন্তু দূরত্বটা কয় সেকেন্ডে? 1 সেকেন্ডের দূরত্ব। মানে আমি এখান থেকে বুঝলাম, এখানে লাইন দিয়ে বসা আছো তোমরা, আমি বললাম এই পঞ্চম জন সামনে আসো, তো পঞ্চম জন সামনে আসো বললে কি প্রথম থেকে 5 জন আসবে? আসবে কয়জন? 1 জন। ওই যে 1 সেকেন্ডের দূরত্ব, ঠিক আছে, সেটা এততম আর কি। তো এখন এই সূত্রের যে ম্যাথগুলো আছে, এই সূত্রের ম্যাথগুলো বেশ মজার। দেখো একটা ম্যাথ আমি একটু করে দিচ্ছি। বলা হচ্ছে একটি বস্তু বা একটি গাড়ি আর কি 9 সেকেন্ডে 30 মিটার এবং 19 সেকেন্ডে 50 মিটার দূরত্ব অতিক্রম করে। দূরত্ব অতিক্রম করে। বস্তুটি প্রথম থেকে 12 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? কত দূরত্ব অতিক্রম করবে? নবম সেকেন্ডে 30 মিটার আর 19তম সেকেন্ডে হচ্ছে 50 মিটার। তাহলে প্রথম থেকে 12 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? তাহলে প্রথম থেকে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা কিন্তু 12তম না, 12 সেকেন্ড। তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে তোমার এই দূরত্ব বের করতে গেলে কি কি লাগবে? ইউ লাগবে আর এ লাগবে। ইউ দেওয়া নেই, তাহলে ইউ কত? যেহেতু দেওয়া নেই, কত? 0 না, এই কাজটা করা যাবে না। 0 দেওয়া নেই, বাই ডিফল্ট আমি যদি 0 ধরে নিই, এটা ধরে নেওয়া যাবে না। তোমরা অনেকে এরকম করো, এই কাজটা করো যে কিছু বলা নেই তার মানে 0 ধরে নিছি, না, এরকম ধরে নেওয়া যাবে না। হিন্স দেওয়া থাকতে হবে। তোমার যদি বলা থাকে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো বা টি ইকুয়াল টু 0 সময় বেগ 0 ছিল, তাহলে তুমি লিখতে পারো, কিন্তু এই ক্ষেত্রে আন্দাজে লেখা যাবে না। তাহলে ইউ আর এর মানটা বের করার জন্য দুইটা তথ্য দেওয়া আছে। নবম সেকেন্ডে 30
আর 19তম সেকেন্ডে 50 মিটার। উপরে সূত্র লেখা আছে, তাহলে সূত্র তোমরা লেখার দরকার না, আমি লিখতেছি u প্লাস হাফ a 2t মাইনাস 1। এইবার এই সূত্রটা দুইবার লিখবা আর কি, মানে এইখানে দুইটা মান বসায় দুইটা ইকুয়েশন বানাবা। 30, তাহলে এই যে প্রথম ক্ষেত্রে ধরো, প্রথম ক্ষেত্রে যে 30 সমান সমান u প্লাস হাফ a 2 ইন্টু 9 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 18 বিয়োগ 1 17। তাহলে অতএব সাজা লিখি একবারে u প্লাস 17/2 a সমান সমান হচ্ছে 30। বললাম এটাকে 1 নং সমীকরণ, কেন আননোন কোয়ান্টিটি দুইটা, ইকুয়েশন হচ্ছে একটা, মান তো বের হবে না। তাহলে আরও একটা ইকুয়েশন লাগবে, আননোন কোয়ান্টিটি দুইটা, আমার ইকুয়েশন দুইটাই লাগবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 50 সমান সমান u প্লাস হাফ এ 2t মাইনাস 1। তাহলে আচ্ছা মান বসে দিই, t এর মান হচ্ছে 19 বিয়োগ 1, তাহলে 38 বিয়োগ 1 37। তাহলে অতএব u প্লাস 37/2a সমান সমান 50। এটা 2 নং সমীকরণ। এই সমীকরণ বোর্ডে তাকায় লেখার দরকার নেই, নিজে করো। দুইটা সমীকরণ 1 আর 2, বলো এবার এই দুইটা সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে? বিয়োগ, যোগ, গুণ, ভাগ, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যা খুশি করবা, ঠিক আছে? কিন্তু আমি কি করব? ক্যালকুলেটরে সলভ করব। 1 ও 2 সলভ করে পাই কিভাবে? ক্যালকুলেটরে সলভ করা শিখবা, যারা পারো না অবশ্যই শিখবা। মানে সকালের ব্যাচগুলোর অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, মানে 80% স্টুডেন্ট পারে না, এ তো এইটা শেখা জিনিস। হ্যাঁ ছিল, u এর মান 13 মিটার পার সেকেন্ড আসবে, আর a এর মান আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, পোলাপানের কি অজুহাত? ভাই একটু শিখান। আরে এই সলভ, এই ইকুয়েশনে তো ক্যালকুলেটর এমনি চাপতে চাপতে শিখে নেওয়া যায়, আর তা না হলে তুমি ইউটিউবে সার্চ দিলেই তো শিখে নেওয়া যায়। ক্যালকুলেটর মডেল লিখে ইউটিউবে সার্চ দিলেই তো হাজার হাজার টিউটোরিয়াল আছে, এটা আবার শেখাই দিতে হবে, বলো তো? তাহলে যে u এর মান আর a এর মান দেখো বের করা হয়ে গেছে। এবার শোনো, u এর মান এর মান পেয়ে গেলাম, এবার যাই চাক না কেন বের করতে পারবো। তাহলে 12 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চাইছিল, তাহলে u এর মান হচ্ছে 13 গুণ 12 হাফ, a এর মান 2t স্কয়ার 12 স্কয়ার, দেখবে আসবে 300 মিটার। এটা হচ্ছে প্রথম থেকে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ছোট ছোট কাজে ইউটিউব থাকতে এখন মানুষ মানে প্যারা খায়, বলো? এখন যে কোনো কাজে প্যারা খাবে, হ্যাঁ, মানে সে খুবই বলদ। আমি রুয়েটে যখন ফার্স্ট সেমিস্টারে পড়ি, আমি একবার একটা প্রিন্টার কিনছিলাম, ইপসন প্রিন্টার। এই যে আমাদের অফিসেও এখন যে 2টা প্রিন্টার আছে, তো এই প্রিন্টার কিছুদিন পর ডিস্টার্ব দিচ্ছিল। ডিস্টার্ব মানে হচ্ছে ওই যে অন অফের যে বোতামটা, ওটা লাল বাতিটা জ্বলেছিল, হ্যাঁ, জাস্ট জ্বলতেছিল, লিখতেছিল, জ্বলতেছিল, লিখতেছিল, আর কোনো প্রিন্ট নিচ্ছিল না। তো এখন অনেক গুদাগুদি করার পরে ঠিকঠাক করতে না পারে যেখান থেকে কিনছিলাম নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে খুব ভাবটাপ নিয়ে বললো যে তো মানে খুলে টুলে দেখতে হবে, ভিতরে তো অনেক সমস্যা টমস্যা আছে। হ্যাঁ, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে করেন, আমি ধারণা আছি। সে আমার সামনে খুলবে না। তাই আমি বললাম কতদিন লাগবে? আসেন আপনি পরের দিন আসেন, তাহলে দিয়ে দিব না। হ্যাঁ, তো পরের দিন গেলাম, দিয়ে দিল। এবার 1 মাস 1.5 মাস পরে আবার একই সমস্যা। তো তখন আমি বললাম কি না, এবার আর নিব না। আর মানে পরের বার, মানে আগের বার যখন সারানো হয়েছে তখন পুরো 1000 টাকা আমার কাছ থেকে রেখে দিছে যে এই সমস্যা। তো তখন এবার পরের বার আমি বলতেছি না, এবার আর নিউ মার্কেট নিব না। তা আমি হচ্ছে ইউটিউব সার্চ করতেছি, তো সার্চ করতে গিয়ে দেখলাম যে ওই যে প্রিন্টারের মডেল লিখে সার্চ দিলাম যে ওর প্রবলেম, তো তখন ওই সেম প্রবলেমের একটা টিউটোরিয়াল আসলো। তো আসার পর দেখলাম কি জাস্ট 2 মিনিটের কাজ, সফটওয়্যার পড়ে গেছে, ওইটা ডাউনলোড দিয়ে গুগল থেকে ডাউনলোড দিয়ে আবার ইনস্টল দিলে কাজ করা শুরু করবে। তা আমি ওইটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে ইনস্টল দিলাম, ইনস্টল দিলে আবার কাজ করা শুরু করলো। এর জন্য আমার কাছ থেকে 1000 টাকা রেখে দিচ্ছে। কত
যে ক্যালকুলেটর সলভ করতে পারবে না 1000 টাকা করে নিব, তারপরে শেখাবো। এবার শোনো, দেখো ত্বরণের মানটা তো সলভ করে এভাবে বের করা গেছে। আমি এই ম্যাথে ত্বরণের মানটা দেখেও বের করতে পারতাম, ঠিক আছে? ত্বরণের মানটা বের করার জন্য আমার এত ক্যালকুলেশনের দরকার পড়তো না, আমি জাস্ট দেখে ম্যাথের দিকে তাকায় বলে দিতে পারতাম যে ত্বরণের মানটা কত, এইটুকু আমি বলতে পারতাম। কীভাবে? 50 বিয়োগ 30, 19 বিয়োগ 9 ভাগ দাও, তাহলে 20 ভাগ 10 2। তার মানে কি করলাম? a ইকুয়াল টু s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1 করলাম। এই যে মিলে গেছে, দেখো করে দেখো। 50 বিয়োগ 30, 19 বিয়োগ 9, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো মুখে মুখে ত্বরণের মানটা, অ্যাটলিস্ট ত্বরণের মানটা আমরা এভাবে বের করতে পারি। এবার এই সূত্র লিখে যদি তুমি পরীক্ষার খাতায় করো তাহলে টিচার কিন্তু বুঝবে না, একেবারে গোল্লা দিয়ে দিবে। কেন বুঝবে না? কি সমস্যা? সে বলবে এই যে স্মরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন তো বেগ হয়, তুমি ত্বরণ বের করছো কেন? কথা বুঝছো? তাহলে যে সূত্রটা তুমি লিখতেছো সেটা ঠিক নাই, তাই কি? যে সূত্রটা দাঁড়াও থামো, এই সূত্রটা ঠিক আছে, টিচার যদি বুঝতে পারে তাহলে তোমার মার্ক দেওয়া আসলে উচিত, ঠিক আছে? বলো তো এই সূত্রটা যে ঠিক আছে, এটা যে স্মরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, বলো কাহিনী কি? এই যে দূরত্বটা, এটা তম সেকেন্ডের দূরত্ব, 1 সেকেন্ডের দূরত্ব, 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আর স্মরণ নেই, এটা আলটিমেটলি বেগ। ঠিক একইভাবে এটা আর স্মরণ না, এটা আসলে বেগ। তাহলে উপরে আসলে বেগের পরিবর্তন, নিচে আসলে সময়ের পরিবর্তন, তো বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন তো ত্বরণই। কথা বুঝছো? আমি যদি তোমাকে বলি এই গাড়িটার নবম সেকেন্ডে বেগের মান কত জানো? নবম সেকেন্ডে বেগের মান, বেগ মানে কি? একক সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে নবম সেকেন্ডে 30 মিটার, তাহলে 9 সেকেন্ড যখন, তখন বেগের মানটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। কথা বুঝছো? যখন 19তম সেকেন্ড, ওই পয়েন্টে গিয়ে বেগের মানটা কত? 50 মিটার পার সেকেন্ড। তুমি আসলে তো এখানে স্মরণ দাও নাই, তুমি কি দিছো? বেগ দিছো। তো বেগের পরিবর্তন ভাই সময়ের পরিবর্তন তো ত্বরণই। তো যাই হোক, এটা আবার কলেজের খাতা লিখো না, তাহলে দেখা গেলো বুঝলো না, কেটে দিল বুঝাই। এবার আসো, বুয়েট সব জায়গায় এই ম্যাথটা আসছে, সব জায়গায়। এবং এই ম্যাথে কোনো ডাটা নাই, ম্যাথটা হচ্ছে একটি বস্তুকে এই কথা না, বিনা বাধায় ফেলা হলে বস্তুটি শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে। বস্তুর পতনকাল ও উচ্চতা নির্ণয় করো। দেখো ম্যাথে কোনো ডাটাই দেওয়া নেই, কোনো কিচ্ছু বলা নেই, তারপর আবার এরা উত্তর আশা করতেছে, মানে কিছু বলে দেয়নি আবার উত্তর চাচ্ছে। এটা কোনো কথা হইলো? কি হবে? উত্তর হবে? দেখি করে দেখি। এটা হচ্ছে উচ্চতা h, বস্তুটাকে এখান থেকে ফেলা হলো। আচ্ছা কত বেগ দিয়ে ফেলা হলো? 0। বস্তুটা মনে করো ভূমিতে গিয়ে পড়তে t সময় লাগছে, সময়টা হচ্ছে t। তাহলে পুরো ম্যাথটা আগে পড়া লাগবে না, আগে এইটুকু করো। h দূরত্ব বিনা বাধায় অতিক্রম করতে সময় লাগছে t, এটা আমরা ধরছি। আদি বেগ কত? u মানে 0। তাহলে এবার দেখো, তাহলে t সময় যেহেতু অতিক্রম করছে h দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব h সমান ut হাফ g t স্কয়ার। u এর মান 0, g এর আগে মাইনাস দাও, h এর আগে তো মাইনাস। তাহলে আলটিমেটলি কি হবে? h ইকুয়াল টু হাফ g t স্কয়ার। এখন সবাই লেখা থামায় দাও বোর্ডে। এবার ম্যাথের অংশটা পড়ি, পরের অংশটা পড়ি। যে একটি বস্তুকে বিনা বাধায় ফেলা হলো, বস্তুটি শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে। শেষ সেকেন্ডে মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে। মোট দূরত্ব কত? h। শেষ সেকেন্ডে তার অর্ধেক অর্থাৎ h/2 দূরত্ব অতিক্রম করে।
এখন শেষ সেকেন্ড তাহলে কততম সেকেন্ড? পড়তে সময় লাগছে টি সেকেন্ড, তাহলে শেষ সেকেন্ড কততম? টি মাইনাস 1তম। দেখি আমরা একটু বুঝি। এখানে ধরো লাইন দিয়ে 13 জন বসা আছে, 13টা বেঞ্চ, 13 জন বসা আছে। ধরো আমি বললাম এই লাস্টের জন একটু সামনে চলে আসো। লাস্টের জন কততম জন? কততম? 13 জন বসা আছে, তাহলে লাস্টের জন সামনে চলে আসো। কততম জন আসবে? 13তম জন আসবে, একেবারে লাস্টের 13তম। তাহলে 13 জন থাকলে লাস্টের জন 13তম, ঠিক আছে? 13 সেকেন্ড হলে লাস্টের সেকেন্ড 13তম সেকেন্ড। তাহলে পড়তে যদি টি সেকেন্ড সময় লাগে, লাস্ট সেকেন্ডটা হচ্ছে টি-তম সেকেন্ড। তাহলে লাস্ট সেকেন্ড কততম সেকেন্ড? টি-তম। এটা কিন্তু বুঝতে হবে, টি মাইনাস 1 বা টি প্লাস 1 না। টি মাইনাস 1 তো লাস্টের আগেরটা, ঠিক আছে? টি মাইনাস 1 মানে হচ্ছে 13 নম্বর, তার আগে 12 নম্বর, ওইটা হচ্ছে আগের জন। তাহলে লাস্টের জন হচ্ছে টি-তম জন। তাহলে এবার টি-তম সময়, টি-তম সময়ে অতিক্রান্ত দূরত্ব h/2। অতিক্রান্ত দূরত্ব কত? h/2। এটা সমান সমান, সূত্র কি বলো? u প্লাস হাফ a, মানে a এর জায়গায় g, 2t মাইনাস 1। এখন বলতে পারো ভাই আপনি যে জি এর আগে মাইনাস লিখলেন না প্লাস লিখলেন? ঠিক আছে, আমি মাইনাস লিখছি। আসলে কিভাবে লিখছি বলো তো? এখানে মাইনাস লিখছি, এখানেও মাইনাস লিখছি, আর ইউ এর মান হয়ে গেছে 0। কথা বুঝছো? লিখতে পারো, তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো, উপরে এইচ দেখো, এইচ ইকুয়াল টু কি? হাফ জিটি স্কয়ার। আচ্ছা, তোমার কয়টা জিনিস বের করতে বলছে? কি কি? পতনকাল আর উচ্চতা, আননোন কোয়ান্টিটি। তাহলে কয়টা? ইকুয়েশন কয়টা লাগবে? পাইছো ইকুয়েশন? তাহলে মান বের হবে, এটুকু তুমি শিওর হয়ে গেছো, মানে তোমার ম্যাথ হবে, তুমি শিওর। এবার কিভাবে হবা সেটা তোমার ব্যাপার। তাহলে উপর থেকে দেখো এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার আছে, এই এইচ এর জায়গায় হাফ জিটি স্কয়ার টেনে এনে বসায় দাও, হাফ জি টি স্কয়ার, আরও হাফ থাকলো, আর ওই পাশে হাফ জি 2t মাইনাস 1। আবার একটু কষ্ট করে লেখা থামাও, দেখো হাফ জি কাটাকাটি। তাহলে এখানে কি পড়ে থাকলো? টি স্কয়ার বাই 2। আমি শুধু টি স্কয়ার লিখলাম, আর এই 2কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে 2কে ওই যদি ওই পাশে পাঠানো হয় 4t মাইনাস 2, একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে টি স্কয়ার, আচ্ছা লিখি, টি স্কয়ার মাইনাস 4t প্লাস 2 সমান সমান 0। এই দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করবা? ক্যালকুলেটরে সলভ করবা। সলভ করে t1 আর t2 দুইটা সময় পাবা। t1 এর মান আসবে 3.4142 না 4241, 4142 এত সেকেন্ড। আর t2 আসবে 0.5857 সেকেন্ড। এই যে দুইটা সময়, তাহলে এই দুইটাই অ্যান্সার, কারণ দুইটাই পজিটিভ আসছে। ঠিক আছে, দুইটাই পজিটিভ, দুইটা মানে কি? পজিটিভ, তাহলে দুইটাই অ্যান্সার। ক্লিয়ার? তুমি দুইটা অ্যান্সার লিখে দিয়ে চলে আসবা, আর তোমার দুইটা 0 দিবে। ঠিক আছে, তোমার ম্যাথ কিন্তু হয়েছে, বাট তুমি দুইটাকে অ্যান্সার লিখে দিয়ে আসার জন্য তুমি একেবারে ডাবল 0 পাবা, একটুও মার্ক দিবে না। কারণ ম্যাথটা যে কারণে দেওয়া হয়েছে তুমি সেই কারণটাই ধরতে পারো না, সেটাই তুমি বুঝতে পারো না, সময়ের এই ব্যাপারটাই তুমি বুঝতে পারো না। দুটো অ্যান্সার না, একটা অ্যান্সার। কোনটা অ্যান্সার? t1টা অ্যান্সার, t2টা অ্যান্সার হতে পারবে না। কেন? সমস্যা কোথায়? দেখো দাঁড়াও আমি বলি। লাস্ট সেকেন্ডে টোটাল দূরত্বের অর্ধেক অতিক্রম করে। তাহলে তুমি যদি এইটাকে অ্যান্সার রাখো, এখানে দেখো লাস্ট সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডই তো হয়নি, তাহলে শর্ত মানলো। আমি বললাম যে আচ্ছা বস্তু পড়তে কত সময় লাগছে? তুমি বললা ভাই 0.58 সেকেন্ড সময় লাগছে। আমি বললাম তাহলে লাস্ট সেকেন্ডে তো টোটাল দূরত্বের অর্ধেক গেছে, তাহলে সেই লাস্ট সেকেন্ড কতটুকু? এখন তুমি তো লাস্ট সেকেন্ড খুঁজে বেড়াবে এখানে গিয়ে, তো এখানে তো 1 সেকেন্ডই নাই, লাস্ট সেকেন্ড কীভাবে খুঁজে পাবা? 1 সেকেন্ডই তো হয়নি, তাহলে 1-এর বেশি হতে হবে। ঠিক আছে, তো 1-এর বেশি এখানে হয়েছে। ক্লিয়ার? বলো তো সেই লাস্ট সেকেন্ড কত থেকে কত পর্যন্ত? লাস্ট সেকেন্ডটা এখানে এই সময়টা কত থেকে কত পর্যন্ত? 2.4142 থেকে 3.4142 সেকেন্ড পর্যন্ত, এটা হচ্ছে লাস্ট সেকেন্ড। এই সময় এসে টোটাল দূরত্বের অর্ধেক অতিক্রম করছে। তাহলে আমরা ম্যাথের অর্ধেক করছি, এবার বাকি অর্ধেক কি হবে বলো? এই যে টি এর মানটা এখানে নিয়ে বসাইতে হবে। তাহলে বসাও, করো। যে অতএব h সমান হাফ জি টি স্কয়ার 3.4142। এটার অ্যান্সার আমি বলে গেছি, বলো তো আমার কেউ একজন?
তিনজন বললাম আমি কার দাঁড়াও বলো 57.118 এত মিটার। হয়েছে? হ্যাঁ না, এই ম্যাথের ক্ষেত্রে তো দুইটার সময় এটাই, দুইটা দুইটা অনেক বেশি কিভাবে হবে? এখানে হবে না তো। তুমি একটা বানাও অঙ্ক দেখি, আগে বানাও আগে। দেখো, একটা পানির ট্যাপ, অনেক সময় আমরা এই যে পানির ট্যাপ বন্ধ করার পরে দেখবা ফোটায় ফোটায় পানি পড়তে থাকে। তো এরকম এখান থেকে এই যে ফোটায় ফোটায় পানি পড়তেছে, ঠিক আছে? তো চারটা ফোঁটা দেখালাম আমি, এটা হচ্ছে ভূমি। তো বলা হচ্ছে যখন এই চারটা ফোঁটার মধ্যে একটু কোনটা কততম একটু বলো তো, প্রথম কোনটা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো প্রশ্নে বলা আছে যে প্রথম ফোঁটা যখন ভূমি স্পর্শ করে তখন চতুর্থ ফোঁটা পড়তে শুরু করে। চতুর্থ ফোঁটা পড়তে শুরু করে। তাহলে এই অবস্থায় বাকি ফোঁটাগুলোর অবস্থান কোথায়? বাকি ফোঁটাগুলোর অবস্থান কোথায়? এই দূরত্বটা দেওয়া আছে, এই দূরত্বটা দেওয়া আছে, ধরো 5 সেন্টিমিটার দেওয়া আছে। অর্থাৎ ভূমি থেকে এই যে পানির ট্যাপের যে মুখ, এর উচ্চতাটা এটা আমাদের বলে দেওয়া আছে, ধরো এটা 5 সেন্টিমিটার, ঠিক আছে? খুবই সহজ না? দেখো এই কেন সহজ, এটা 5 সেন্টিমিটার, টোটাল একটু 5 সেন্টিমিটার, তাহলে সেটা কত ভাগ হয়েছে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে 5 সেন্টিমিটারকে আমি 3 ভাগ করে ফেলবো। তাহলে ভূমি থেকে এর উচ্চতা 0, এর উচ্চতা 3 ভাগের 1 ভাগ, এর উচ্চতা 3 ভাগের 2 ভাগ, আর এর উচ্চতা পুরোটা 3 ভাগ, মানে 5 সেন্টিমিটার। এই তো হয়ে গেল, ম্যাথ শেষ। এভাবে হবে? এত ইজি হলে তো ম্যাথ দিতাম না। তাহলে এইখানে দেখো, এটা পানির ট্যাপটা বন্ধ করা হয়েছে, ফোটায় ফোটায় পানি পড়তেছে। তাহলে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে পানি পড়তেছে না? এখানে বলা হয়েছে যে প্রথম ফোঁটা যখন ভূমি স্পর্শ করে তখন চতুর্থ ফোঁটাটা পড়তে শুরু করে। তাহলে এর মধ্যে আরো 2টা ফোঁটা আছে, এটা হচ্ছে দ্বিতীয় ফোঁটা, এটা হচ্ছে দ্বিতীয় ফোঁটা, আর এটা হচ্ছে তৃতীয় ফোঁটা। তাহলে এখন আমরা ওই ফোঁটাগুলোর অবস্থানটা বের করবো কিভাবে? তুমি আগে আমারে দেখাও, এই প্রথম ফোঁটাটা এইখানে ভূমিতে পড়ছে, তখন চতুর্থ ফোঁটাটা বের হইতে শুরু হয়েছে। তাহলে এখানে প্রথম ফোঁটাটা যখন এখানে পড়ছে কত দূরত্ব অতিক্রম করে আসে পড়লো? 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটার অতিক্রম করে আসতে প্রথম ফোঁটার কত সময় লাগে, সেই সময়টা বের করি, যে প্রথম ফোঁটার ক্ষেত্রে সময়। তাহলে প্রথম ফোঁটার জন্য সময়, এই সময়টা এটা আগে বের করি। তাহলে এই সমান ইউটি, ইউ এর মান কত? 0, নিক্ষেপ করা হয়নি, জাস্ট ফোঁটা পড়ছে। তাহলে ফোঁটা কত আদিবেগ নিয়ে পড়ছে? 0, হাফ জি টি স্কোয়ার। জি এর আগে মাইনাস, এইচ এর আগেও মাইনাস, তো মাইনাস দেওয়া না দেওয়া একই কথা, এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার লিখলেও হবে। তাহলে 5 সেন্টিমিটার 5 × 10⁻², সমান হাফ জি মানে 4.9 টি স্কোয়ার। কেউ একজন আমার একটু টাইমটা বলো তো।
0.1 এত সেকেন্ড। ঠিক আছে, এইবার এই বোর্ডে দেখো, এইটা হচ্ছে এই প্রথম ফোঁটাটা এইখান থেকে, একটু চিন্তা করো, এইখান থেকে এখানে পড়তে সময়, যখন এই ফোঁটাটা এখান থেকে এখানে এসে পড়ছে সেই সময়ে দ্বিতীয় ফোঁটার অবস্থান এখানে, তৃতীয় ফোঁটার অবস্থান এখানে, চতুর্থ ফোঁটার অবস্থান এখানে, অর্থাৎ দ্বিতীয় ফোঁটা বের হয়ে এখানে চলে আসছে, তৃতীয় ফোঁটা এখানে চলে আসছে, চতুর্থ ফোঁটা কেবল পড়তে ধরছে। ক্লিয়ার? তাহলে আমি মনে করো ওই অবস্থায় ছবি তুলে নিছি। ঠিক আছে, ছবি তুলে নিছি। এইবার দেখো, তোমরা ভাবতেছো দূরত্ব সেম, এবং আমি আঁকছি ওইভাবে যেন তুমি দূরত্ব সেম ভাবো, প্রশ্নে এঁকে দেওয়া থাকবে ওইভাবে, আর তুমি দূরত্ব সেম ভেবে ভেবে অ্যান্সার লিখে দিবা, 0 হবে। তাহলে প্রথম ফোঁটা যখন এখান থেকে এখানে এসে পড়ছে এই সময়ে দ্বিতীয় ফোঁটা তৃতীয় ফোঁটা বের হয়ে গেছে না? তাহলে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে প্রথম ফোঁটা বের হওয়ার একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে দ্বিতীয় ফোঁটা বের হয়েছে, দ্বিতীয় ফোঁটার পরে তৃতীয় ফোঁটা, তৃতীয় ফোঁটার পরে জাস্ট এই যে চতুর্থ ফোঁটা বের হইতে ধরছে। তাহলে তুমি দেখো এইটা একটা টাইম ইন্টারভ্যাল, এটাকে আমি বললাম ডেলটি, এই একটা টাইম ইন্টারভ্যাল, এইটা হচ্ছে ডেলটি, এই একটা টাইম ইন্টারভ্যাল, এইটা হচ্ছে ডেলটি। তাহলে এখান থেকে এই পুরো যে সময়টা, এই পুরো সময়টা কত? টি। এই টি এর মানটা কত? 0.101 সেকেন্ড। এই পুরো সময়টা হচ্ছে এটা। বলো তো এই পুরো সময়টা কয়টা টাইম স্লটে ভাগ হয়েছে? 3টা। এই যে 3টা। ঠিক আছে, এইবার দেখো, তাকাও, তাহলে বলো তো দ্বিতীয় ফোঁটা যখন এখানে পৌঁছাইছে সে কতটুকু সময় অতিক্রম করে আসছে? 2টা ডেলটি। তাহলে 2টা ডেলটি সময় অতিক্রম করে আসতে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করে নিবা। মানে এর সময় 2টা ডেলটি, তৃতীয় ফোঁটার সময় 1টা ডেলটি। এখন ডেলটি তো লাগবে, ডেলটি জানি, তুমি বলো টি কে কি করলে ডেলটি পাওয়া যাবে? 3টা ভাগ। ঠিক আছে, 4টা ফোঁটা মানে 3টা ভাগ, 3টা ফোঁটা মানে 2টা ভাগ, 5টা ফোঁটা মানে 4টা ভাগ। তাহলে তুমি আঁকবা, এই যে ছবি আঁকবা, তাহলেই বুঝতে পারবা যে কয় ভাগ করতে হবে। তাহলে তুমি ডেলটিটা বের করবা, সেটা হবে t/3। তাহলে 0.101 ডিভাইডেড বাই 3 কত আসে? একজন বলো, তুমি বলো। 0.034 এত সেকেন্ড। এইবার তাহলে তাকাও, বলো তো এ কতটুকু দূরত্ব অতিক্রম করছে? h4, ধরো h4 বললাম 0। এ কতটুকু দূরত্ব অতিক্রম করছে? h3। বলো আগে h3 বের করি। h3 কত হবে? ut 0। এই বোর্ডে দেখো, ut 0 প্লাস হাফ জি কি হবে? ডেল টি স্কোয়ার। তাহলে মান বলো, 4.9 আর 0.034 তার স্কোয়ার, মান বলো। এই পয়েন্টটা বলো। আচ্ছা, আচ্ছা এই বলো, তুমি বলো। 56644। আচ্ছা হইল 5664 এত মিটার। আচ্ছা ওটা সেন্টিমিটার বানাবা পরে। এটা গেল h3। তাহলে h40টা যদি বলি, h40 এটা h3 আর h2 বলো, h2 কতটুকু? এইখান থেকে এইটুকু হচ্ছে h2, এটা হচ্ছে h2। h2 কত? 0 প্লাস হাফ জি, বলো কত হবে? 2 ডেল টি স্কোয়ার। তাহলে বলবা নাকি? বলো। জিরো 0.0226 এত মিটার। আর h3 আমি জানি, আর বের করার দরকার নেই। h3 হচ্ছে কই? 5 সেন্টিমিটার। এই যে 5 সেন্টিমিটার আমি জানি। ও সরি, এটা এইসন ভয় পাইছি। 0.05 মিটার। ঠিক আছে, এবার এই যে অবস্থানটা আমি কোত্থেকে বের করলাম বলো তো? ট্যাপের মুখ থেকে বের করলাম। ঠিক আছে, ভূমি থেকে বের করলে এর হবে 0, এরটা হবে 0 ভূমি থেকে বের করলে। এটা হচ্ছে এই যে 5 মাইনাস h2, এটা হবে হচ্ছে 5 মাইনাস h3, আর এটা হবে হচ্ছে 5 মাইনাস 0 মানে 5 ভূমি থেকে।
এই পারা যাবে? ওকে, 58 নম্বর পর্যন্ত একমাত্রিক গতির ম্যাথ আছে, 58 নম্বর বইয়ে। এর মধ্যে যেগুলো করে দেওয়া দরকার ছিল মোটামুটি আমি করে দিলাম, ঠিক আছে? বাদ বাকিগুলা তুমি নিজে নিজে করবা। আর পরের দিন থেকে আমরা দ্বিমাত্রিক গতি মানে প্রাসটা পড়বো, ঠিক আছে?